আজ আমরা নিট এক্সামের জন্য গ্রিফিথস এক্সপেরিমেন্টের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, গ্রিফিথের এক্সপেরিমেন্টের কোন পর্যবেক্ষণটি ট্রান্সফর্মিং প্রিন্সিপালের অস্তিত্ব প্রমাণ করে? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল মনে আছে তো? সে ট্রান্সফার হয়ে গিয়েছিল, যেটা গ্রিফিথ বলেছেন। যাই হোক, সেটা আবার দেখা যাক। জীবিত S10 মাউসকে মেরে ফেলে, এটা স্বাভাবিক, এর থেকে কিছু বোঝা যাচ্ছে না। তাপে মেরে ফেলা S10 মাউসকে মারে না, হ্যাঁ এটাও স্বাভাবিক, মেরে ফেলা মাউসকে মারে না, তাপে মেরে ফেললে এটাও স্বাভাবিক। জীবিত R10 মাউসকে মারে না, জীবিত R10 মাউসকে মারে না কারণ ওর তো ক্যাপসুল নেই, ওটাও স্বাভাবিক। এরপর হচ্ছে যে যে হিট কিল্ড S10 ও লাইভ R10 একসাথে দিলে মাউস মারা যায়, এর থেকেই কিন্তু উনি ট্রান্সফর্মিং প্রিন্সিপালের অস্তিত্বটা প্রমাণ করেছিলেন। এবং আসলে ব্যাপারটা কি, হিট কিল্ড S10 তার তো মাউসকে মারার কথা নয়, সে তো মরে গেছে। লাইভ R10 তারও মাউসকে মারার কথা নয়, কারণ তার ক্যাপসুল নেই, ইঁদুরের ইমিউন সিস্টেম R10কে ধ্বংস করে দেয়। কিন্তু দুটোকে একসঙ্গে দিলে মাউস মারা যায়, অস্বাভাবিক। তখন উনি এই কনক্লুশনটা টানলেন যে হিট কিল্ড S10 থেকে কিছু একটা জিনিস, যেটাকে উনি বলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, যেটা লাইভ R10 এর মধ্যে ঢুকে যায় এবং লাইভ R10 তখন ট্রান্সফর্মড হয়ে যায় S10-এ এবং তখনই মাউস মারা যায়। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল ডি। ঠিক আছে, এর পরেরটা দেখা যাক। হিট কিল্ড S10 একা দিলে কেন মাউস মারা যায়নি? দেখা যাক। ক্যাপসুল মোটা হয়ে যায়? না না, মোটা হয় না হিট দিলে। ডিএনএ পুরোপুরি নষ্ট হয়ে যায়? হ্যাঁ, ডিএনএ হয়তো নষ্ট হয়, কিন্তু তার জন্য মাউস মারা যায়নি তাও নয়। সি এরটা হচ্ছে কি, ব্যাকটেরিয়া জীবিত থাকে না, এটাই কারণ, মেটাবলিজম বন্ধ। জীবিত না থাকার জন্য সে কিন্তু ডিজিজ তৈরি করতে পারেনি, কাজে এটাই হবে উত্তরটা। আর ডি এরটা হচ্ছে সেল ওয়াল শক্ত হয়ে যায়, না এটাও হবে না। তাহলে সি এরটাই উত্তর, ব্যাকটেরিয়া লস মেটাবলিক অ্যাক্টিভিটি, ব্যাকটেরিয়া জীবিত থাকে না কারণ মেটাবলিজম বন্ধ। কারেক্ট আনসার সি। নেক্সট দেখা যাক। গ্রিফিথের এক্সপেরিমেন্টে ব্যবহৃত আর্সটেনের প্রকৃতি কি ছিল? আর্সটেনটা রাফ। দেখো, রোগ সৃষ্টিকারী ও ক্যাপসুলযুক্ত না, আর্সটেন রোগও তৈরি করতে পারেনি এবং ক্যাপসুলও তার নেই, ক্যাপসুল নেই বলেই রোগ সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে যে রোগ সৃষ্টি করে না এবং ক্যাপসুল নেই। হ্যাঁ, রোগ সৃষ্টি করে না এটাও ঠিক, ক্যাপসুল নেই এটাও ঠিক। ক্যাপসুল নেই বলেই সে রোগ সৃষ্টি করতে পারে না, কারণ ইঁদুরের ইমিউন সিস্টেম R10কে নষ্ট করে দেয়। সি এরটা হচ্ছে রোগ সৃষ্টি করে কিন্তু ক্যাপসুল নেই। না, রোগ সৃষ্টি করে এটা ঠিক নয়, ক্যাপসুল নেই এটা অবশ্য ঠিক, কাজে এটা হবে না। ডি এরটা হচ্ছে রোগ সৃষ্টি করে না কিন্তু ক্যাপসুল আছে। রোগ সৃষ্টি করে না সেটা ঠিক কথা, কিন্তু ক্যাপসুল আছে ওটা আবার ভুল, কাজে ওটাও হবে না। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল বি, যে নন ভিরুলেন্ট অ্যান্ড নন ক্যাপসুলেটেড, মানে রোগ সৃষ্টি করে না এবং ক্যাপসুল নেই। ঠিক আছে, এরপরটা দেখা যাক। যদি S10-এর ক্যাপসুল সরিয়ে ফেলা হয় তবে এটি কেমন আচরণ করবে? আচ্ছা, রোগ সৃষ্টিকারী এস, না, ক্যাপসুল সরিয়ে ফেলে আর রোগ তৈরি করতে পারবে না, কারণ ইঁদুরের ইমিউন সিস্টেম ক্যাপসুলের জন্যই একে ধ্বংস করতে পারতো না, ক্যাপসুল সরিয়ে ফেললে ধ্বংস করে ফেলবে ইমিউন সিস্টেম, এ আর রোগ তৈরি করতে পারবে না। তাপে মেরে ফেলা এস, না এ তো তাপে মেরে ফেলে তো মরেই যাবে, তাও নয়। আর্সটেনের মতো, হ্যাঁ S10-এর ক্যাপসুলটা সরিয়ে নিলে সেটা আর্সটেনের মতোই হয়ে যাবে, নন ক্যাপসুলেটেড, এবং তখন কিন্তু আর রোগও তৈরি করতে পারবে না, জীবিত আর্সটেন যেমন এও তাই হয়ে যাবে। ওটাই উত্তর হবে। মিউট্যান্ট স্টেন, না এখানে মিউটেশনের কোনো ব্যাপার ছিল না, কাজে ওটা উত্তর হবে না। কারেক্ট আনসার হয়ে গেল সি, আর্সটেনের মতো, কারণ ক্যাপসুলই তো রোগ সৃষ্টির জন্য দায়ী, ক্যাপসুল না থাকলে সেটা আর্সটেনের মতোই হয়ে গেল। নেক্সট, গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে সরাসরি কোন সিদ্ধান্ত পাওয়া যায়? দেখা যাক। ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, না গ্রিফিথ কিন্তু ওটা বলতে পারেননি যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। প্রোটিন জেনেটিক ম্যাটেরিয়াল, না ওটা উনি বলেননি। কোনো পদার্থ জেনেটিক বৈশিষ্ট্য স্থানান্তর করতে পারে,
হ্যাঁ, উনি ওটাই বলেছিলেন যে সাম সাবস্ট্যান্স ক্যান ট্রান্সফার জেনেটিক ট্রেটস, কোনো পদার্থ জেনেটিক বৈশিষ্ট্য স্থানান্তর করতে পারে। এরপরটা যে মিউটেশনই রোগ সৃষ্টির কারণ, না, এখানে মিউটেশনও হয়নি এবং সেটা কারণ নয়। কারেক্ট আনসার হয়ে গেল সি, যে কোনো পদার্থ জেনেটিক বৈশিষ্ট্য স্থানান্তর করতে পারে, উনি ওই কথাটাই বলেছিলেন। এই যে হিট কিল্ড S10 থেকে কিছু একটা জিনিস, যেটাকে উনি ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলেছিলেন, যেটা R10 এর মধ্যে ট্রান্সফার্ড হয়ে গিয়েছিল এবং R10টা ট্রান্সফর্মড হয়ে গিয়েছিল S10-এ। মনে পড়ছে তো? ঠিক আছে, নেক্সট। নিচের কোন জোড়াটি সঠিক? S10 রাফ কলোনি, না, S10 তো স্মুথ কলোনি করে। R10 স্মুথ কলোনি, না, R10 রাফ কলোনি করে। R10 ক্যাপসুলযুক্ত, R10 এর ক্যাপসুল ছিল না। আচ্ছা, আর একটা নেক্সট হচ্ছে কি, S10 রোগ সৃষ্টিকারী, এটাই ঠিক, কারণ S10 এর তো ক্যাপসুল থাকে, সেই জন্যই রোগ তৈরি করতে পারে। ক্যাপসুল থাকার জন্য ইঁদুরের ইমিউন সিস্টেম S10কে ধ্বংস করতে পারে না এবং এই রোগ তৈরি করে ফেলে। নেক্সট, গ্রিফিথ কোন জীবাণু ব্যবহার করেছিলেন? এস্চেরিশিয়া কোলি, না। ব্যাসিলাস সাবটিলিস, না। স্টেপটোকক্কাস নিউমোনি, হ্যাঁ ওটাই ব্যবহার করেছিলেন। সালমোনেলা টাইফিমিউরিয়াম, না, ওটা ব্যবহার করেননি। কারেক্ট আনসার হয়ে গেল সি, স্টেপটোকক্কাস নিউমোনি। গ্রিফিথ যে ট্রান্সফরমেশন দেখিয়েছিলেন তা কোন প্রক্রিয়ার উদাহরণ? ভার্টিক্যাল জিন ট্রান্সফার, না। ভার্টিক্যাল মানে হচ্ছে একটা প্রজন্ম থেকে যদি আর একটা প্রজন্মে যদি জিন ট্রান্সফার হয় তখন সেটাকে বলা হয় ভার্টিক্যাল। এখানে কিন্তু একটা প্রজন্ম থেকে যে আর একটা প্রজন্মে জিন ট্রান্সফার হয়েছিল সেটা কিন্তু এখানে দেখানো হয়নি, কাজে ওটা হবে না। মিউটেশন, না, মিউটেশনের ব্যাপার ছিল না। হরাইজন্টাল জিন ট্রান্সফার, এটাই কারেক্ট। হরাইজন্টাল জিন ট্রান্সফার মানে একটা ব্যাকটেরিয়া থেকে জিন আর একটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়েছিল, সেই জন্যই এখানে কিন্তু এটারই উদাহরণ, যে এখানে যে হিট কিল যে S10 তার থেকে জিন ট্রান্সফার হয়েছিল লাইভ R10-এ এবং তার ফলে লাইভ R10টা ট্রান্সফর্মড হয়ে গিয়েছিল S10-এ। কাজে এটাই উত্তর, যে হরাইজন্টাল জিন ট্রান্সফার মানে একটা ব্যাকটেরিয়া থেকে জিন আর একটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়েছিল। ট্রান্সলেশন, না, সেটাও না, ট্রান্সলেশন তো হবে না, প্রোটিন সিনথেসিস না, হবে না। কাজেই এখানে উত্তরটা হয়ে গেল সি, হরাইজন্টাল জিন ট্রান্সফার। তাহলে ভার্টিক্যাল জিন ট্রান্সফারটা বুঝতে পারছো তো? যদি জিনটা একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হতো তখন সেটাকে ভার্টিক্যাল জিন ট্রান্সফার বলা হতো। এক্ষেত্রে কিন্তু সেটা নয়, এটা তার মানে সি, হরাইজন্টাল জিন ট্রান্সফার, একটা ব্যাকটেরিয়া থেকে জিন আর একটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়ে গিয়েছিল। ঠিক আছে, এই কোশ্চেনগুলি রইল।